আমরা নিয়মিতভাবে প্রতি শনিবার এই সময় আপনাদের সামনে হাজির হচ্ছি। আপনাদের বিভিন্ন আইনি জিজ্ঞাসা, আইনি বিভিন্ন ধরনের সমস্যা, এগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। এগুলো কিছুটা সমাধান দেওয়ার আমরা চেষ্টা করি। তবে প্রতি অনুষ্ঠানের শুরুতেই আমি বলে থাকি যে এটাকে আপনারা চূড়ান্ত রূপে নেবেন না। এখান থেকে যে পরামর্শ আপনারা পেয়ে থাকবেন, সেই পরামর্শের ভিত্তিতে আপনারা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেবেন না। নেওয়ার আগে আপনি একজন দক্ষ আইনজীবী শরণাপন্ন হয়ে তাকে ইনস্ট্রাকশন দিয়ে ফেস টু ফেস দেখা করে ডকুমেন্টারি এভিডেন্স তাকে শো করে তারপরে একটি নির্দিষ্টভাবে একটি পরামর্শ নেবেন, যেটাকে বলা হয় 1-to-1 একটা পরামর্শ। তো এই অনুষ্ঠানে আমরা ওভারঅল যে কোনো একটা সিচুয়েশন নিয়ে আলোচনা করার প্রয়াস পাই। এই সেম সিচুয়েশনে আপনি যে একটা প্রশ্ন করলেন, এই সেম সিচুয়েশনে আরও যারা আছেন ভুক্তভোগী, তারা সকলে কি কি করতে পারেন এই সম্পর্কে একটা জেনারেল আইডিয়া দেয়া মাত্র। প্রতি অনুষ্ঠানের উপস্থাপনায় থাকি আমি মোহাম্মদ সালিম, এবং আমার সাথে আজকে অতিথি হিসাবে উপস্থিত আছেন আমার একজন প্রিয় অতিথি ব্যারিস্টার মাজেদুর চৌধুরী। আসসালামু আলাইকুম মাজেদ ভাই। ওয়ালাইকুম আসসালাম সেলিম ভাই। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আজকে ওয়েদার একটু আবার একটু স্বাভাবিক এটাকে আমরা ভালো বলতে পারি, কারণ গত কয়েকদিন কিন্তু খুব গরমে সবাই একটু কষ্ট করেছে বলে খরতাপ গিয়ে আমরা মিডিয়াতে দেখতে পেলাম ইউকে তে 900 না 700 কতজন মারা গিয়েছে গরমে। 760 জন। তাহলে চিন্তা করেন আমাদের দেশের যে টেম্পারেচার, জি সেখানে কি অবস্থা। জি, আমি আজকেই দেশে কথা হচ্ছিল কালকে যে এখানে 31 ডিগ্রি, এটা নিয়েই অনেকে হাসাহাসি করছেন যে 31 ডিগ্রিতে তোমরা টিকতে পারছো না, আমাদের এখানে 40। সো যাই হোক, আমরা আমাদের সাধারণ ব্যবসায় চলে আসি, যেটা হচ্ছে যে জনগণকে একটুখানি অ্যাওয়ার করা আইন বিষয়ে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই অনুষ্ঠানের শুরুতে আমরা কিছু আপডেটস দিয়ে থাকি। তো ইন জেনারেল কিছু আপডেট শুধু মনে করিয়ে দিতে চাচ্ছি। গত 2-3 সপ্তাহে যে আপডেটসগুলো এসেছিল, যে একটা তিনটা কনসালটেশন চলছে আসলে। একটা হচ্ছে যে ল্যান্ডলর্ডদের জন্যে, যে যদি কোনো অবৈধ ইমিগ্রান্টকে উনি ভাড়া দেন তাহলে ওনার ব্যাপক ফাইন হতে পারে, 1 থেকে 3,000 পাউন্ড পর্যন্ত ফাইন হতে পারে। তো এই ব্যাপারে একটা কনসালটেশন চলছে অগাস্ট পর্যন্ত। তারপরে হচ্ছে NHS এর ব্যাপারে একটা কনসালটেশন চলছে, যে যারা লিমিটেড লিভে আছে তাদেরকে অন্তত 200 পাউন্ড করে ইয়ারলি পেমেন্ট দিতে হবে। এই ব্যাপারে কনসালটেশন চলছে। এগুলো এখনও কিন্তু আইন হয় নাই। আইন হওয়ার আগে হোম অফিস এগুলো সকলের কাছ থেকে মতামত নেওয়ার চেষ্টা করছে। আর 3 নাম্বার হচ্ছে সর্বশেষ, যেটা গত সপ্তাহে এসেছিল, এমপ্লয়ারদের জন্য। এমপ্লয়াররা যদি কোনো অবৈধ লোককে কাজে রাখেন তাহলে হচ্ছে সর্বোচ্চ 20,000 পাউন্ড পর্যন্ত ফাইন হতে পারে, যেটা এখনও আছে। এখন এটা সর্বোচ্চ 10,000 হিসাবে আছে। তো এই কনসালটেশন চলছে। কনসালটেশনে আপনারা অংশগ্রহণ করতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। বেশি পরিমাণ যদি ভয়েস রেইজ হয়, আমরা দেখতেও তো পারি যে কিছুটা হয়তো রিল্যাক্স তারা হতেও পারেন এইসব ব্যাপারে। তো আমরা জানি যে অনেক কলার ফোন লাইনে অপেক্ষা আছেন। তো আমি চলে যাচ্ছি প্রথম কলারের কাছে। আজকে কে আছেন লাইনে, আপনার প্রশ্নটি করুন দর্শক। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি একটা জিনিস জানতে চাচ্ছি। আমি এই দেশে আসছি ওয়ার্কিং হলিডে নেইটা। জি। তো ওইটা টাইম শেষ হওয়ার 4 মাস আগে আমি এক্সটেনশন করার জন্য দিয়েছিলাম। তো ওরা আমাকে রিফিউজ করে দিয়েছে। জি। তো এরপর আরো 6 থেকে 8 মাস পরে আমি ওইটা ফার্দার অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লিকেশন করছি আর কি। দর্শক, আপনি আমার একটা প্রশ্নের জবাব দিন। ওয়ার্কিং হলিডে মেকার কিন্তু এক্সটেন্ডেবল ভিসা নয়, এইটা এক্সটেন্ড করা যায় না। আপনি কি অন্য কোনো ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করেছিলেন? না, ওইটা উনি বলছিলেন যে টাইম বাড়ানোর জন্য হেল্প দিয়েছিলেন। গ্রাউন্ডস কি ছিল? হেল্প করবে, একটু টাইম দিবে। তো ওইটা তারা ওই রিফিউজ করে দিয়েছে। জি। এরপর আরো 7 থেকে 8 মাস পরে ওইটা ফার্দার অ্যাপ্লিকেশনের জন্য আছে। ওকে। ফার্দারের জন্য করছে। তো ফার্দারের জন্য করছে আজ 3 বছর হয়ে গেছে। সেই 7-8 মাস পরে যে অ্যাপ্লিকেশন করা হলো সেটা কি অ্যাপ্লিকেশন? এসে উনি রিভিউয়ের জন্য, এটাকে ওই একই অ্যাপ্লিকেশনকে আবার একটু রিভিউ করার জন্য হয়তো পুরনো রেফারেন্সে ওইটাকে ফার্দারের জন্য অ্যাপ্লিকেশন করছে। অ্যাপ্লিকেশন নাকি রিকনসিডারেশন? কারণ অ্যাপ্লিকেশন আপনি কি নতুন কোনো ফর্ম ফিলআপ করেছিলেন আবার 7-8 মাস পরে? জি না, আমি আমার কথা শুনেন। ওই তো উনারা ওই যে সলিসিটার যে উনি ওইসব করছে নাকি উনি বলছেন যে ফার্দার অ্যাপ্লিকেশন যেটা আর কি, এটা আমি বুঝতে পারছি না। আচ্ছা জি। তো ও পুরনো ওইটা ধরে আর কি। তো ওইটার কোনো 3 বছর 3.5 বছর হয়ে গেছে, ওইটার কোনো জবাব আসছে না। ইভেন
তারা যে ফার্মে যে কাজ করছে ওই ফার্ম থেকে একটি ফর্ম আমাকে দিয়েছে, জাস্ট অ্যাপ্লিকেশন, যে ওইসব লিখে ওরা পাঠিয়েছে, আর কোনো কিছু আমার কাছে নাই। ওরা কি হোম অফিস থেকে যে উনি যদি ওই অ্যাপ্লিকেশনটা সাবমিট করেন তাহলে তো একটি লেটার দিবে না ওরা পাইছে বা? দর্শক, খুব সংক্ষেপে এক দুটো শুধু প্রশ্নের জবাব আপনি দেন। সেটা হচ্ছে, আপনি যেটাকে ফার্দার অ্যাপ্লিকেশন বলছেন, সেই সময় কি আপনি হোম অফিসে কোনো ফি দিয়েছেন এবং কোনো ফর্মে সাইন করেছেন, ফটো দিয়েছেন, এগুলো করেছেন? আমি কোনো ফি দেই নাই। ওকে দর্শক, আমরা বুঝতে পেরেছি এটা রিকনসিডারেশনের জন্য অ্যাপ্লিকেশনটা করা হয়েছে। আগের অ্যাপ্লিকেশনটাকে রিফিউজড হয়ে যাওয়া অ্যাপ্লিকেশনকে আবার রিকনসিডার করার জন্য একটা চিঠি দেওয়া হয়েছে মাত্র। এবং আপনাকে জানিয়ে দেই যে এটা কোনো ফার্দার অ্যাপ্লিকেশন নয়, এটা কোনো সেপারেট অ্যাপ্লিকেশন নয়, এবং এটার কারণে আপনার কিন্তু লিভ কোনো আগের লিভ বহাল আছে এরকম কোনো কিছু নয়। এটা অ্যাপ্লিকেশন আপনার আগেরটা ডিসাইডেড হয়ে গিয়েছে, এবং এখন এই যেটা আপনারা করেছেন সেটার কারণে আপনি কোনো বেনিফিটে আছেন তা নয়। তবে 3 বছরের মধ্যে আপনারা ওই লেটারকে আর কোনো চেজও করেছেন কিনা এটা আমরা জানতে পারছি না। মাজেদ ভাই, আপনার কি আর কিছু অ্যাড করার আছে? জি, আমি শুধু একটা কথাই বলতে চাই সেলিম ভাই, এই ভাইয়ের প্রশ্নের আলোকে, যে আমাদের অনুষ্ঠানটা যেহেতু সচেতনতামূলক অনুষ্ঠান, আমরা কমিউনিটিকে সচেতন করতে চাই। আপনারা যখন কোনো অ্যাপ্লিকেশন করবেন বা যেই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনারা যাবেন, আপনারা মেক শিওর করবেন যে আপনার লয়ারের কাছ থেকে আপনি ভালোভাবে এক্সপ্লেনেশনটা নেবেন যে কি হতে যাচ্ছে। অর্থাৎ আপনি অন্ধকারে থাকবেন না। কারণ কি, যে টিভিতে আমরা যখন অনুষ্ঠানে প্রশ্নগুলো নেই, অনেক সময় আমরা দেখি যে আপনারা জানেন না যে কি অ্যাপ্লিকেশন করা হয়েছিল। যেমন আপনি বলছেন ফার্দার অ্যাপ্লিকেশন করা হয়েছিল, কিন্তু আপনার কথা থেকে আমরা যেহেতু এক্সপিরিয়েন্স, আমরা বুঝতে পারছি ওটা অ্যাপ্লিকেশন নয়, যেটা সেলিম ভাই বলেন রিকনসিডারেশন। তো আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনারা সচেতন থাকবেন যে আপনাদের কি অ্যাপ্লিকেশন হচ্ছে। তাহলে হবে কি, আপনারা সমাধানটা খুব ইজিলি পাবেন। আর রিকনসিডারেশন মানে তো না এই যে আগের অ্যাপ্লিকেশন এখনো পেন্ডিং আছে, না, এটা থাকে না। সবচেয়ে বড় কথা সেলিম ভাই, দেখেন 7-8 মাস পরে যদি রিকনসিডারেশন অ্যাপ্লিকেশন করাও হয়, রিকনসিডারেশন ইজ নট এ অ্যাপ্লিকেশন, ইটস এ রিকোয়েস্ট ফর রিভিজিটিং দ্য আর্লিয়ার ডিসিশন। এবং সেটার জন্য হোম অফিস আইনগত কোনো বাধ্য নয় ইভেন জবাব দিতে। জি, বাধ্য করা যাবে না ইভেন জবাব দিতে, কারণ তারা যদি এটা জবাব না দেয় দেন ইওর রিকনসিডারেশন রিকোয়েস্ট ইজ নট এন্টারটেইনড। সোজা কথা। জি 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 জি। তো আশা করি আপনি কিছু ধারণা পেয়েছেন। তো আপনি আরও যোগাযোগ করতে পারেন আপনার আইনজীবীর সাথে, অথবা আপনি যদি নতুন কোনো আইনজীবী চান সেটাও আপনি করতে পারেন। তো আমি চলে যাচ্ছি পরবর্তী কলারের কাছে। কে আছেন লাইনে? এখন প্রশ্ন করুন দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটা ব্যাপার জানতে চাচ্ছি। অ্যাকচুয়ালি আমি কেস করেছিলাম 2009-এ। 2009-এ কি করেছিলেন দর্শক বললেন? আমি একটা অ্যাসাইলাম কেস করেছিলাম 2009-এ। তো আমার এটা রিফিউজ হয়ে গিয়েছিল। তো আমি তারা আমাকে রিমুভাল ডাইরেকশন দিয়ে দিয়েছিল, কিন্তু তারা আমার করতে পারে নাই, ওই ট্রাভেল ডকুমেন্ট বের করতে পারে নাই। কারণ আমার দেশে, আমি যেহেতু মাইনরিটি কমিউনিটি থেকে আসছি, তো দেশে আমার একটা জাজমেন্ট ছিল যে আমি বাংলাদেশি না, এই মর্মে তারা এমবাসি থেকে আমাকে দেয় নাই, ট্রাভেল ডকুমেন্ট দেয় নাই। তারপরে তারা আমাকে লিমিটেড লিভ টু রিমেইন দিয়ে ছেড়ে দিছে ডিটেনশন থেকে। তো পরে আমাকে সবকিছু তারা রিফিউজ করে দিছে। পরে আমি আইওএম ভলান্টারি রিটার্নের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম, তারাও আমার ট্রাভেল ডকুমেন্ট বাংলাদেশ এমবাসি থেকে দেয় নাই। তো পরে আমি নিজেই ট্রাই করছিলাম চলে যাওয়ার জন্য, কিন্তু বাংলাদেশ এমবাসি থেকে আমাকে একটা লেটার দিছে যে তারা আমাকে ট্রাভেল ডকুমেন্ট দিবে না, যেহেতু আমি বাংলাদেশি না। তারা প্রমাণ আছে, মানে প্রমাণ আছে আমি বাংলাদেশি না। তো এই অবস্থায় আমি 2011 একটা ফার্দার সাবমিশন জমা দিছি যে আমার এটাতে যে আমি কি বলে 2011 অক্টোবরে যে আমি এই অবস্থায় আছি, যে আমাকে কোনো দেওয়া হোক, যে কোনো একটা স্ট্যাটাস দেওয়া হোক, রিফিউজি স্ট্যাটাসের জন্য। হ্যাঁ জি। উনি নিজেকে কোন দেশের নাগরিক মনে করেন? ভাই আপনাকে আমার একটা প্রশ্ন, ভাইয়া আপনাকে আমার একটা প্রশ্ন, আমার যতদূর মনে পড়ে আপনি আমার অনুষ্ঠানে আরেকদিনও করেছিলেন গত বছর, ইফ আই এম নট রং। আপনি নিজেকে কোন দেশের নাগরিক হিসেবে দাবি করেন? আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ইউকেবিএ থেকে, আমি বলছি আমি বলেছি আমি বাংলাদেশে। আচ্ছা, কিন্তু বাংলাদেশ হাই কমিশন বা বাংলাদেশ সরকার মেনে নিচ্ছে না যে আমার যে বাংলাদেশের পাসপোর্ট ছিল, যে পাসপোর্ট আমি এসেছি এই দেশে, সেটাও আমি জমা দিয়েছি তাদের কাছে। কিন্তু বাংলাদেশ হাই কমিশন আপনাকে পাসপোর্ট ইস্যু করছে না, তাই তো? না না, ইস্যু করছে না, সেটা ডেট অফ বার্থ। হ্যাঁ, সেটা ইস্যু করছে না বাংলাদেশ হাই কমিশন। আমি সেটাও, আমি যখন ইনিশিয়াল আমি যখন ক্লেম করেছিলাম আমার স্ক্রিনিং ইন্টারভিউর সময়, আমি সেই পাসপোর্টও জমা দিয়েছি তাদের কাছে। সেই সব অংশ গেল। এখন হ্যাঁ, 2011 থেকে আপনি কি বলছিলেন? 2011-এ
11 আমি ফার্দার সাবমিশন জমা দিছি যে দেখো আমার এরকম আমি যেতে পারছি না, আমার লেটার জমা দিছি, হাই কমিশন যে লেটার দিছে আমাকে সেটাও জমা দিছি। এখন পর্যন্ত আমাকে কোনো কিছু ওরা জানাচ্ছে না, কিছু না। তো আমি এমপি, আমার যে লোকাল এমপি আছে সেই এমপি কে দিয়ে আমি একটা লেটার দেওয়াইছি ওদেরকে, জি। তো ওরা ওইখানে এমপি কে সবকিছু জানাইছে, আমার কেস আপডেটেড সবকিছু জানাইছে। তো সেখানে একটা ক্লজ তারা দিচ্ছে যে আমি দেশে ফিরে যাওয়ার অ্যাপ্লিকেশন যে ভলান্টারি রিটার্ন সেটা আমি নিজে উইথড্র করেছি, কিন্তু সমস্যা প্রবলেম হচ্ছে কি আমি এটা উইথড্র করি নাই, তারা পায় নাই আমার ট্রাভেল ডকুমেন্ট, সেজন্য তারাই উইথড্র করছে, আমি করি নাই, সেটা ওরা এমপি কে আনসার দিছে। তো এটা হচ্ছে কি আবার এমপি কে ওরা লিখছে যে 6 মাসের মধ্যে আমার জানাবে তারা। তো এখন পর্যন্ত 6 মাসের উপরে হয়ে গেছে, এখন পর্যন্ত কিছু জানাচ্ছে না। তো এখন আমি কি মুভমেন্ট নিতে পারি বা কি করলে আমার ভালো? অবশ্যই আপনি হোম অফিসে আরো চেস করতে পারেন, চেস করবেন যে এই আপনার এটা ডিসিশনের জন্য। আর হচ্ছে যে আপনি বললেন যে উইথড্র লেটেস্ট এটা তো নিশ্চয়ই উইথড্র হয় নাই, আপনি বললেন যে এটা এখনো ডিসিশন জানাচ্ছেন, এটা নিশ্চয়ই আগেরটার উইথড্রর কথা বলছেন। আগেরটা আইদার আপনি উইথড্র করেছেন না, ওরা বলছে যে আমি দেশে যে ভলান্টারি রিটার্নের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম দেশে চলে যাওয়ার জন্য, সেই অ্যাপ্লিকেশন আপনি উইথড্র করে নিয়েছেন? না, সেটা তো আমি উইথড্র করি নাই কোনো সময়, তারা উইথড্র করছে। তারা বলছে যে আমাদের কাছে লেটার আছে হাই কমিশন থেকে যে তোমার ট্রাভেল ডকুমেন্ট দিবে না, এই অবস্থায় আমরা তোমার কোনো ফার্দার প্রসেস করতে পারবো না, ওরা বলছে। জি, অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাকে আপনার প্রশ্নের জন্য, লম্বা প্রশ্নের জন্য। আমরা পুরোটাই বুঝতে পেরেছি। তো আপনাকে অবশ্যই এটার জন্য আরো চেস করতে হবে, হোম অফিসে আরো লিখতে পারেন। আপনার এমপি আবার ওই যে লেটারটা সেটার আনসার এমপি কে আপনি যখন বলবেন যে আমার সিচুয়েশন এই যে আমি উইথড্র করি নাই, তারা আমার অ্যাপ্লিকেশন আইদার রিফিউজ অথবা ইনভ্যালিড করেছে, অথবা তারা তো আর উইথড্র করে না, অ্যাপ্লিকেশন ডিসিশন দেয়, সেটা হচ্ছে রিফিউজও করেছে। তো এইটার ব্যাখ্যা দিয়ে আপনি লিখতে পারেন। এবং অবশ্যই আপনার যদি লয়ার থাকে, লয়ারের শরণাপন্ন হয়ে লয়ারের সাথে পরামর্শ করে আপনি পরবর্তী পদক্ষেপ নেবেন। আর যদি লয়ার না থাকে তাহলে অবশ্যই আপনি একজন দক্ষ আইনজীবীর, অভিজ্ঞ আইনজীবীর, ইমিগ্রেশন এক্সপার্ট কারোর সাথে আপনি কথা বলবেন আপনার পুরো ফাইল নিয়ে, পুরো ব্যাপারটা নিয়ে। তো এই স্টেজে শুধু আমরা এটুকুই বলতে পারি, আমরা আপনার বিশেষ কিছু দেখি নাই, আমরা শুধু বলতে পারি আপনি আরও চেস করতে পারেন, হোম অফিসে ফ্যাক্স করতে পারেন, হোম অফিসে চিঠি লিখতে পারেন এবং আপনার এমপির মাধ্যমে আপনি আরও লিখতে পারেন। তো আমি চলে যাচ্ছি পরবর্তী কলারের কাছে। কে আছেন লাইনে? আপনার প্রশ্নটি করুন দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম স্টুডিও নাতামি। জি ভাই, মাতছেন। Yeah, basically I came in this country in 2004 as a visitor with my mom. Then after that my mom left me in this country and I lived with my relatives and stuff. Then in 2009 I got married to a British citizen. But at that time, we both were around 18 years old, so I couldn't make an application because there was a rule of 21. So you have to be 21 to make an application. Yes. Then obviously I waited until we become 21. Then suddenly that rule was changed, broke. Then I went to a solicitor. Solicitor advised me that you can go back home and make an application, or you can make an in-country application from here. Because you got a British citizen wife, as well as you got I had a child as well, so she was like 3 years. My child was 2.5 years old by then, in 2012, February 2012. So when the solicitor advised me to make an in-country application, I said, okay, go ahead, I would do that. But he advised me I would get discretionary leave to remain for 3 years, and after 6 years I'll get indefinite leave to remain. Obviously, I was really happy the way he told me that I would get 3 years leave to remain. That's why I made an application. But the new rule came on in 9th of July 2012. Yes. My application went under that road for some reason, and they gave me 2.5 years leave to remain instead of 3 years, and then asking me another 3 years to get indefinite leave to remain. And I'm very unhappy with the decision because I made an application before that rule were happening. I had like 6 months ahead of me. Do you know what I mean? So I was wondering what can I do in terms of this decision. I mean, obviously when I made an application that rule wasn't valid, but they just transferred my application from one category to another.
Yes, thank you. Thank you, Apnake Darshok. We have understood what have you said. The thing is, we have seen several cases like this, that the cases which applied before 9th of July 2012 under this sort of category, which is called discretionary leave. But when they made the decision after 9th of July 2012, they have given a retrospective effect of those of that application, and they have issued a 30 months leave, and they have also written in that letter that you have to complete 10 years in order to get settlement, because discretionary leave is obviously is under their discretion. So to get to know more about it, I am going to my colleague today, Mr. Majidur Chaudhary. Thank you, Salim bhai. Brother, first of all, you have to identify whether your leave to remain was a discretionary leave to remain or a leave to remain as a spouse of a person present and settled in the UK. Without seeing your passport or your visa, it's very difficult for us to say that. But I think you are the right person to identify this issue. So see your passport or see the letter that was sent with your visa by the Home Office, and see whether they granted you visa under discretionary leave or under the spouse category, because you made the application before 9th of July. What I have understood, that this is obviously discretionary leave, because he did not have valid leave when he made the application. Right. We have to go to a break, if you can finish. Sure. Very briefly. So what you have to do, if you are given discretionary leave to remain, it should have been 3 years instead of 2 years and 6 months. However, if you are given discretionary leave to remain, you have to extend your visa again, and after the completion of 6 years, as you have said, you can apply for indefinite leave to remain. In the letters, in the most of the letters, they have written that you have to complete 10 years, this sort of discretionary Yes, but leaves. obviously what he can do, yes, I understand they're saying after the 9th of July 276 AD provision, but you can, if you want, you can do for judicial review, but you have to go to a lawyer with all the paperwork. Thank you very much. আশা করি দর্শক এটা বুঝতে পেরেছেন। আমাদের এখন একটা কুইক ব্রেকে যেতে হচ্ছে, ব্রেক থেকে ফিরবো খুব শীঘ্রই, আশা করি ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার, সৌজন্যে UK ইমিগ্রেশন কনসালটেন্টস।